জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু। রাতে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক। বৃহস্পতিবার মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ। ১ থেকে ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ। রয়টার্সকে সেনাপ্রধান। সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি। গণতান্ত্রিক শাসনে ফিরতে অন্তর্বর্তী সরকারের কাছে রূপরেখা চায় বিএনপি। সেনাবাহিনীকেও তার দায়িত্ব পালনের আহ্বান। মজুরি বৃদ্ধি, ইনক্রিমেন্ট সহ শ্রমিকদের ১৮ দফা দাবি মেনেছে মালিকপক্ষ। কাল থেকে চলবে কারখানা, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা। অর্থনীতি সহ রাষ্ট্র সংস্কারে অর্থ প্রয়োজন জানালেন উপদেষ্টা। অর্থ পাচার রোধ ও কর ব্যবস্থা আধুনিকায়নে সহায়তা কামনা। জনশক্তি রপ্তানি বাড়াতে নানা পদক্ষেপ। কর্মী বান্ধব হবে দূতাবাস। বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিটেন্স যোদ্ধারা। এবং আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে পার্বত্য চট্টগ্রাম। মুখর হাট বাজার, পদঘাট, চকরিয়ায় ডাকাত দলের হামলায় সেনা কর্মকর্তা নিহত। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এতে অংশ নিয়ে নিউ ইয়র্কে জড়ো হয়েছেন ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এবারের অধিবেশনে গাজা ও ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও এবারের অধিবেশনে অংশ নিচ্ছে ফিলিস্তিন। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এরই মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিয়েছেন ভারত, ইউক্রেন, কানাডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেওয়া অতিথিদের নিরাপত্তা দেওয়া মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় এক চ্যালেঞ্জ। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দুটি ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে সংস্থাটি। তাই এবারের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবারের অধিবেশনে নতুন মাত্রা যোগ করেছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিচ্ছে তারা। চলতি বছরের মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিল ১৪৩টি দেশ। তবে এর বিরোধিতা করে ইসরায়েল। মূল অধিবেশনে যোগ দিতে পেরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে ফিলিস্তিনি প্রশাসন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। এবারের সম্মেলনের মূল আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা। বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য, ঋণ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক বিষয় হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন বিশ্ব নেতারা। বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন তারা। একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাৎ হয় বলে জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে কূটনৈতিক স্পিড ডেটিং ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন কূটনৈতিকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে মিলিত হবেন তারা। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে স্থানীয় সময় রাত 10টার পর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে ৫৭ জন সফর সঙ্গী নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সালাহ উদ্দিন মাহমুদ তাদের স্বাগত জানান। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এর আগের দিন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক করার কথা রয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী, যতই বাধা আসুক। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণে সরকারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান সেনাপ্রধান। আরও জানাচ্ছেন লুৎফর কবির। গেল 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ঢেলে সাজানোর পদক্ষেপ এবং সংস্কার চলছে এই শান্তিতে নোবেলজয়ী হাত ধরেই। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি উঠে আসে। সেনাপ্রধানের এই সাক্ষাৎকারকে বিরল হিসেবে বর্ণনা করেছে রয়টার্স। সাক্ষাৎকারের সময় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ছিলেন ওয়াকারুজ্জামান। এ সময় বলেন, পরিস্থিতি যাই ঘটুক না কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাবেন, যেন তিনি দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। এ সময় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারে। আগামী 18 মাসের মধ্যে যেন দেশে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান। সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়া উচিত উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরার উপর জোর দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে এমনটা রয়টার্সকে জানিয়েছেন ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের সঙ্গে তার সুসম্পর্ক এবং এই সরকার ব্যর্থ হওয়ার কারণ নেই বলে মনে করেন ওয়াকারুজ্জামান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরতে কোনো ভুল বোঝাবুঝির জায়গা না রেখে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাছে রূপরেখা চায় বিএনপি। দেশে জবাবদিহিমূলক নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভালো কিছু আশা করা যাবে না বলেই মনে করেন দলটির নেতারা। এ সময় সেনাবাহিনী তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও আশা জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল 8 আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণের 1 মাসের মধ্যে পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারে 6টি কমিশন গঠন করে নতুন সরকার। 1.5 বছরের মধ্যে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনীও। এমন প্রেক্ষাপটে বিএনপি নেতাদের দাবি, স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে ষড়যন্ত্র অব্যাহত আছে। আওয়ামী লীগের নেত্রীরা পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের তো আরও শত শত লোকের নেতা আছে যাদের কাছে যথেষ্ট অবৈধ অর্থ আছে। এই অবৈধ অর্থ দ্বারা তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং আরও দল আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কিন্তু মানুষের মুখে মুখে এই বিশৃঙ্খলা সব করতেছে বিএনপি। তো বিএনপি সেটা থেকে মুক্ত হতে চায়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরলেই জনগণের সংকট নিরসন সম্ভব উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন বিএনপি নেতারা। জনসমর্থিত সরকার গণতান্ত্রিক সরকার না। এটা 111 যখন আসছিল তখন কিন্তু এই দেশের আপাময় 70-80% লোক কিন্তু ওই সরকারকে সমর্থন করছিল। কিন্তু ওটা কি গণতান্ত্রিক ছিল? সাংবিধানিকও ছিল না, গণতান্ত্রিকও ছিল না। এখন ওনারা আমাদের যারা সমর্থিত সরকার, আমরা সমর্থন এখনও করি, গঠন করার সময় করছি, ভবিষ্যতেও করব, কিন্তু আমাদেরকে একটা রোড ম্যাপ দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। ডক্টর ইউনূসের সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তাদের যে প্রতিশ্রুতি সেটি তারা বলিষ্ঠভাবে পুনর্ব্যক্ত করবেন, এটাই আমরা আশা করি। এবং তার জন্য যেহেতু গণতন্ত্রই যদি চান তাহলে স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস, এদের নির্বাচন ছাড়া তো গণতন্ত্র উত্তরণের কোনো পথ নেই। তিনি যেন সংসদে প্রতিনিধিত্ব আছেন এমন সব রাজনৈতিক দলের সাথে তিনি যেন ডায়ালগ করেন এবং যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় সেনাবাহিনীও তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে প্রত্যাশা করে বিএনপি। দেশের কল্যাণের জন্য পদক্ষেপ নেবেন ভবিষ্যতেও, এবং একটি জনগণের কাছে দায়বদ্ধ জনগণের নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগ নেবেন, এটাই আমরা আশা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
মজুরি বৃদ্ধি এবং বছর শেষে ইনক্রিমেন্ট সহ শ্রমিকদের 18টি দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। তাই বুধবার থেকে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। দাবি মানার পরও কেউ বিশৃঙ্খলায় জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানায় উপদেষ্টারা। তৌফিক মাহমুদ মুনা জানাচ্ছেন এর বাকিটা। আগস্টের শেষ দিকে হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধি, সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগ, ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে শুরু হয় আন্দোলন। ঘটে হামলা ভাঙচুরের ঘটনাও, আর এতে বন্ধ হয়ে যায় কারখানা। এ নিয়ে দফায় দফায় বৈঠক, নিরাপত্তার আশ্বাসে পরেও থেমে থেমে চলে এই আন্দোলন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে শ্রম মন্ত্রণালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। সেখানে শ্রমিকদের 50টি দাবির মধ্যে 18টি দাবি মেনে নেওয়া হয়। পরে এ নিয়ে কথা বলেন শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো, তোমার আগামী প্রজন্ম বাঁচবে। আজকে পর্যন্ত এখানে একটা আলোচনার মাধ্যমে সমাধান এসে পৌঁছেছি। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে। বুধবার সব কারখানা খোলা থাকবে জানিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। গার্মেন্ট শিল্প ধ্বংসে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি মানার পরও বিশৃঙ্খল হলে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাহিরের থেকে এই শিল্পটা যদি বাহিরে চলে যায় বা অন্য কোথাও হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা কিন্তু আপনাদের সবারই চিন্তা করতে হবে। ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। শিল্প রক্ষায় সব পক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন ব্যবস্থা আধুনিকায়নে আইএমএফ এর সহায়তা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে উপদেষ্টা এ তথ্য জানান। বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বিষয়টি আইএমএফ মিশনকে জানানো হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করেছে তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ এর আর্থিক সহ কারিগরি সহায়তা দরকার। উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে বিশ্ব ব্যাংক সহ অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে কাজ করছে তারা। অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হবে বলেও জানান তিনি। দেশের সম্পদ আহরণ করে করবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য বিদেশি লাগবে। এর মধ্যে আইএমএফ একটা আমাদের অন্যতম হিসেবে আইএমএফ, যার সঙ্গে ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব দেশই এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কি কি আমাদের দরকার। বিমানবন্দরের রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সার্ভিস দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, সেবার মান বাড়াতে দূতাবাসের প্রবাসী কল্যাণ উইংগুলো আরও সক্রিয় করা হবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়, তাই রেমিটেন্স যোদ্ধাদের জীবনমান উন্নয়নে নজর দিয়েছে ইউনূস সরকার। প্রবাসী আয়ের দাবি দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রিক্রুটিং এজেন্টদের দৌরাত্ম্য কমাতে আগামীতে সাব এজেন্টদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বা তাদের মধ্যে ভালো লোক আছেন, খারাপ লোক আছেন।
আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এ সময় উপদেষ্টা বলেন বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সার্ভিস দেওয়া হবে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে যেসব প্রবাসী জীবন ও চাকরি হুমকির মুখে ফেলেছেন তাদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান আসিফ নজরুল। বয়েসেলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব, অন্য কোনো দেশে। একটা দেশে তারা যেতে পারেনি, হয়তো অন্য দেশে পারবে। সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হবে বলে জানান উপদেষ্টা। আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে, আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য চট্টগ্রাম। আবারও পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে হাট বাজার। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। মঙ্গলবার সকাল থেকে সাজেক ছেড়ে যায় আটকে পড়া পর্যটকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির বনরূপা বাজার। গেল 20 সেপ্টেম্বর পাহাড়ি বাঙালিদের মধ্যে এখানে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন ও আলোচনা করে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ায় আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি। অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। 72 ঘন্টার অবরোধ শেষে সড়কগুলো আবারও পুরনো রূপ পেতে শুরু করেছে। শহরে চলাচলের একমাত্র বাহন সিএনজি অটোরিকশায় যাত্রীর পরিবহনে আবারও বেড়েছে ব্যস্ততা। পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বনরূপা বাজারটি। হ্যাঁ, আস্তে আস্তে কিছু মানুষ বাইর হচ্ছে। কালকে তো জানি না, কালকে বাজারে আমি আসি নাই, মানুষ আছে কি নাই দেখি না, বাসায় ছিলাম। আজকে তো মোটামুটি কিছু মানুষ দেখা যায় বাজারে বাইরে হয়েছে আর কি। একটু বের হচ্ছে, মানুষ এতদিন অনেকদিন আতঙ্কে ছিল, ঘটনাটাও অনেক বড় ছিল। এখন আমরা সবাই আতঙ্কে ছিলাম আগে, এখন একটু বাইর হচ্ছে, মোটামুটি দেখি কি অবস্থা হয়। আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই, আমরা সবসময় একসঙ্গে বসবাস করতে চাই এই পার্বত্য জেলাতে। পরিস্থিতি অনেকটাই শান্ত জানিয়ে ধীরে ধীরে বেচাকেনা শুরুর কথা জানালেন এই ব্যবসায়ী নেতা। গত 20 তারিখের ঘটনার পর বর্তমান বাজারের মোটামুটি পরিস্থিতি শান্ত। গতবার ডিসি স্যার, এসপি স্যার আর জোন কমান্ডার স্যার এসে দেখে গেছেন, সবকিছু ঘুরে ফিরে ওনারা আশ্বস্ত করেছেন যে আর এমন অস্থিতিশীল পরিস্থিতি হবে না। চলমান পরিস্থিতিতে যৌথ বাহিনীর টহল চলমান আছে জানালেন জেলা প্রশাসক। আজকে সকল দোকানপাটও খোলা হয়েছে, মানুষের জীবনযাত্রা এখন আপনি দেখতে পাচ্ছেন স্বাভাবিক আছে এবং এটা যেন বজায় থাকে সেজন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের যৌথ যে টহলটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সকলে মিলে কিন্তু যৌথ টহল কিন্তু চলমান আছে। খাগড়াছড়িতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় দূরপাল্লার গাড়ি চলাচল। এদিকে সাজেকে 3 দিন আটকে থাকার পর নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল 7টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে 122টি পিকআপ, জিপ, 23টি সিএনজি ছেড়ে যায়। এর বাহিরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছেড়েছেন বহু পর্যটক। সকল সংকট কেটে আবারও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি প্রতিষ্ঠা হোক প্রত্যাশা সবার। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। কক্সবাজারের যৌথ বাহিনীর অভিযানের সময় নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। গতরাতে 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর 39 এসটি ব্যাটালিয়নের দল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম 2 সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হলে রামু সিএমএইচে স্থানান্তর করা হয়।
সেখানে ভোর 5টা 40 মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।